নমস্কার, আমি শুভাশিস। আপনারা শুনছেন একটা গল্প হোক, বাংলা তথা বিশ্ব সাহিত্যের শ্রুতি গল্পের সমাহার। আজ আপনাদের শোনাব উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের কাহিনী বিভ্রম। গল্প পাঠে এবং চরিত্র চিত্রণে আমি শুভাশিস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে বেল বটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছাতে পারে। শুরু করা যাক আজকের গল্প বিভ্রম। প্রথম চাকরি পেলাম সিমলা পাহাড়ে। বিবেচনা এবং পরামর্শ উভয় উপদেশ দিল, অজ্ঞাত বিদেশের হালচাল একটু না বুঝে প্রথমেই সদ্যপরিণীতা স্ত্রীকে নিয়ে যাওয়া সমীচীন হবে না। অতি নারী বিবর্চিতার দিন অবশ্য শেষ হয়ে গেছে। তাহলেও সুন্দরী তরুণী স্ত্রী সুদীর্ঘ পথে বিপজ্জনক না হলেও সুবিধাজনক নয়, কারণ তার সমস্ত ভার আমাকে বহন করতে হবে। কলকাতা থেকে সিমলা 1100 মাইল পথ, তাকে নিরাপদে নিয়ে যাবার দায়িত্ব এবং মানসিক ভার পর্যন্ত। কিন্তু আমার দিকের কোন ভার, এমনকি আমার ছাতার ভারও আমাকে বইতে দেওয়া শোভন হবে না। স্ত্রী কিন্তু ধরে বসলেন, তাকেও সঙ্গে করে নিয়ে যেতে হবে। বললাম, প্রস্তাবটা খুবই উৎসাহ উদ্দীপক, কিন্তু যা হয়, একটা ঘরের ব্যবস্থা না করে গৃহলক্ষ্মীকে নিয়ে গিয়ে কোথায় রাখবো আমি? স্ত্রী জিজ্ঞাসা করলে, তুমি কোথায় থাকবে? আমি আমি প্রথমে গিয়ে সরকারি ব্লকে উঠবো, তারপর তোমার মতো একটা বাড়ি ঠিক করব। স্ত্রী বললে, কদিন লাগবে? 6 মাস। উচ্ছ্বসিত কণ্ঠে আমি বললাম, আরে খেপেছ? 6 মাসে তো কলকাতায় ফিরে আসার সময় হয়ে যাবে। মাসখানেকের মধ্যে ঠিক করব। প্রসন্ন মুখে স্ত্রী বললে, আর সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে যেতে হবে কিন্তু। বললাম, তথাস্তু। তখন এপ্রিল মাসের প্রথম দুর্জয় শীত। অফিসের পরিশ্রম থেকে যেটুকু অবসর পেতাম সেটুকু বিভিন্ন রকমের বই পড়ে বাড়িতে চিঠি লিখে কাটাতাম। সিমলার প্রশান্ত এবং বিরাট সৌন্দর্য আমার চোখে ঠিক ভাল লাগতো না। তার গুরুত্ব আর গাম্ভীর্য যেন আমার হৃদয়কে চেপে ধরে থাকতো। বক্র গতিতে পার্বত্য পথ চলে গিয়েছে, তার ওপর একটা উটের শ্রেণী বয়েল গাড়ি চলছে। চালকদের গম্ভীর মুখ আর বৃহৎ দেহ দেখে আমার মনে হতো যেন কোনো রঙ্গালয় উপবেশন করে রঙ্গ দেখছি। আমিও সেই দৃশ্যের অন্তর্ভুক্ত একটা প্রাণী এবং তার মধ্যে বিদ্যমান রয়েছি তা ঠিক অনুভব করতে পারতাম না। ধোয়া প্রশিষ্ট গিরিশ্রেণীর দিকে চেয়ে চেয়ে থাকতে দেখতাম দেখতাম পর্বত আর উপত্যকা ধীরে ধীরে বিলীন হয়ে গিয়ে তার পরিবর্তে কলকাতার একটি জীর্ণ পল্লী প্রস্ফুটিত হয়ে উঠল। সেই পল্লীর মধ্য দিয়ে একটা সংকীর্ণ গলি এবং তার পাশে একটি ক্ষুদ্র 2 তলা অট্টালিকার জানলায় দুটো উৎসুক চোখ। কিন্তু সেই ক্ষণিকের মোহ। রিস্কার শব্দে চমকে উঠে দেখতাম সেই পর্বত, সেই উপত্যকা, সেই গাম্ভীর্য নির্জনতা নিয়ে প্রকাশ করে রয়েছে। কোথায় বা কলকাতার গলি, কোথায় বা উৎসুক 2 চোখ। একটা তপ্ত দীর্ঘশ্বাস সিমলার শীতল বায়ুতে মিলিয়ে যেত। সেদিন রোববার। অফিসের উপদ্রব ছিল না। চাকর টেবিলের ওপর চায়ের পেয়ালা রেখে গেল। সেই তপ্ত তরল পদার্থটুকু নিঃশেষের পর কি করে সময় নষ্ট করব মনে মনে চিন্তা করছি, এমন সময় শুনলাম, বাবুজি, ফুল। চেয়ে দেখলাম ফুলের গুচ্ছ হাতে নিয়ে একটি পাহাড়ি বালিকা আমার উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। তার পরনে নীল বর্ণের পায়জামা এবং কুর্তি, গায়ে একটা পীতবর্ণের অঙ্গাভরণ। বিসদৃশ পরিচ্ছদের মধ্য দিয়ে সবল সুগঠিত দেহ এবং সরল
সপ্রতিভ মুখ সুন্দর দেখাচ্ছিল। তার বয়স 16-17 বছরের অধিক হবে না। তার হাত থেকে ফুলের গোছাটে নিয়ে দেখলাম পাহাড়ি গোলাপ আর ফার্ন দিয়ে প্রস্তুত। টেবিলের ওপর তোড়াটা রেখে মানিব্যাগ থেকে একটা দুয়ানি নিয়ে বালিকাকে দিলাম। বালিকা দুয়ানি দেখে আশ্চর্য হয়ে গেল। আমাকে সে প্রত্যর্পণ করে বলল, বাবুজি, এর মূল্য 1 পয়সা। আপনি আপনি 8 পয়সা দিয়েছেন। আরে তাই তো, দরদস্তুর না করে একবারে 8 পয়সা দেওয়া তো উচিত হয়নি, কিন্তু একবারে দিয়ে ফিরিয়ে নেওয়ার মতো ইচ্ছা আমার হলো না। বললাম, তা হোক, তুমি 8 পয়সাই নিও, 8 পয়সাই নাও। কিন্তু সে কিছুতেই তা নিতে স্বীকৃতি হলো না। অন্যায় মূল্য সে কিছুতে গ্রহণ করবে না। অগত্যা একটা রফা করতে হলো। আমি তাকে বললাম, তুমি দুয়ানিটি নিয়ে যাও, তার পরিবর্তে আমাকে 8 দিন ফুল দিয়ে যেও। আমার প্রস্তাব তার মনোভূত হলো। আচ্ছি বাত বলে দুয়ানি নিয়ে সে চলে গেল। পরদিন থেকে প্রত্যেক দিন সকালে বালিকা ফুল দিতে আসতো। আমাকে যেদিন সামনে পেত আমার হাতে দিয়ে যেত, যেদিন আমাকে দেখতে পেত না টেবিলের উপর রেখে দিয়ে যেত। আমি লক্ষ্য করে দেখতাম বালিকাটি যেমন সপ্রতিভ ভঙ্গি তেমনি অবাধ গতি। সে যেন সহজভাবে আমার সঙ্গে কথা বলতো, তেমনি অবলীলা ক্রমে আমার ঘরে প্রবেশ করত। সেরূপ সহজ সপ্রতিভতার সহিত সঙ্গে ঘনিষ্ঠতা জন্মেতে অধিক বিলম্ব হলো না। আমি বাংলাদেশের হিন্দিতে তার সঙ্গে কথা বলতাম, সে পাহাড়ি হিন্দিতে আমার উত্তর দিত। কতকটা সেও আমার প্রশ্ন বুঝতে পারত না, কতটা আমিও বুঝতে পারতাম না, উত্তর ভুল বুঝতাম, কিন্তু মোটের ওপর আমাদের কথাবার্তা একরকম চলে যেত। তার নাম জানকী। খড়ের কিছু রাস্তায় তার বাড়ি। তার পিতা জঙ্গল দফতর অর্থাৎ ফরেস্ট অফিসের জমাদার। তারা 3টি বোন, 4টে ভাই। তার বড় ভাই 3 মাস হলো সরকারি চাকরি পেয়েছে, ইত্যাদি। আমি আপাদমস্তক আবৃত হয়ে বসে থাকতাম দেখে জানকী বলতো, বাবুজি, তোমার এখনই ঠান্ডা বোধ হচ্ছে, বরফে কি করে থাকবে? বরফ অর্থাৎ শীতকাল। শীতকালে সিমলায় তুষারপাত হয় বলে সহজ কথায় শীতকালকে বরফ বলে থাকে। আমি বলতাম, বরফ পড়বার 2 মাস আগে আমি কলকাতা চলে যাব। জানো কি আশ্চর্য হয়ে বলতো, বাবুজি, তুমি বরফে থাকবে না? বলে সে বরফের গল্প আরম্ভ করত। সে কি সুন্দর, সে পাহাড় পর্বত গাছপালা একবারে বরফে সাদা হয়ে যায়, তার উপর সূর্যকিরণ পড়ে ঝকঝক করতে থাকে। তখন তারা কি আনন্দের সঙ্গে বরফের উপর বেরিয়ে বেড়ায়, বরফ নিয়ে খেলা করে। আর সেই বরফকে বাবুজির এত ভয়। তার উত্তরে আমি কলকাতার গল্প করতাম। সিমলার মতো 30টা শহর একত্র করলে কলকাতার মতো বড় হয় না। সেখানে কত লোক, কত গাড়ি, কত আনন্দ। যে হাওয়া গাড়ি সিমলায় একটা দেখলে জানো কি অবাক হয়ে যেতে পারে, অবাক হয়ে চেয়ে থাকে, সেই হাওয়া গাড়ি কলকাতায় গিয়ে গুণে শেষ করা যায় না। মাঠে মনুমেন্ট, পথে ট্রাম গাড়ি, গঙ্গায় জাহাজ, সমস্ত শুনে জানো কি বিস্মিত হৃদয়ে কলকাতার ঐশ্বর্য হৃদয়ঙ্গম করার চেষ্টা করত। সকলের চেয়ে তার আশ্চর্য লাগতো হাওয়া গাড়ির কথা শুনে। এখানে যত রিক্সা আছে কলকাতায় তার থেকে অধিক হাওয়া গাড়ি আছে। কি আশ্চর্য! কিন্তু তাহলে কি হয়, কলকাতায় শীতকালে বরফ পড়ে না। জানো কি মাথা নেড়ে বলতো, বাবুজি, সিমলাই ভালো। এমন করে দিনে দিনে জানকের সঙ্গে আলাপ ঘনিষ্ঠতর হয়ে যেতে লাগলো। ক্রমশ ফুলের তোড়া উপলক্ষ হলো, গল্প করাই প্রধান ব্যাপার হয়ে দাঁড়ালো। সকালে উঠে বারান্দায় নিস্তেজ রৌদ্র কিরণে বসে সামনের পর্বতগুলোর দিকে চেয়ে থাকতাম। কালো পাহাড়গুলো দেখে মনে হতো যেন রূপকথার দৈত্য তাদের বিরাট দেহ নিয়ে অলসভাবে ল্যাজ গুটিয়ে বসে রয়েছে। মনের মধ্যে কেমন একটা পীড়া অনুভব করতাম।
প্রভাত সূর্য উদ্ভাসিত প্রসন্ন আকাশের তলায় হিমজর্জর পর্বতগুলো কেমন খাপছাড়া বলে মনে হতো। এমন সময় একমুখ হাসি এবং একতরা ফুল নিয়ে জানকী এসে উপস্থিত হতো। বাবুজি, ফুল। ফুলের প্রসঙ্গ সেই পর্যন্ত শেষ। তারপর জানকী গল্প করতে বসত। এই সরল হৃদয় সপ্রতিভ পাহাড়ি বালিকাটি আমার খুব ভাল লাগতো। কঠিন বন্ধুর পর্বতের মধ্যে চতুর্দিকে গাঢ় নিবদ্ধ গাম্ভীর্য এবং কঠোরতার সঙ্গে তাকে একবারে স্বতন্ত্র বলে মনে হতো। তার মধ্যে যে প্রফুল্লতা আর চাপল্য তাকে নিরন্তর উদ্বেল করে রাখত, তার উপমা পর্বতের মধ্যে আমি আর কোনো পদার্থে পেতাম না, একমাত্র গিরি নির্ঝর ছাড়া। মনে হতো সে যেন নির্মম পাহাড় ভেদ করে তরল প্রস্রবণ নির্গত হয়েছে। তার সঙ্গে ঘনিষ্ঠ না হয়ে উপায় নেই। গল্প বলতে সে যেমন মজবুত, গল্প শুনতেও তেমনি আগ্রহ। তার কথা শ্রবণ করে, তার সঙ্গে কথা বলে এই দুই প্রক্রিয়ার একমাত্র পরিণত হচ্ছে হৃদ্যতা। দুয়ানির হিসাব যেদিন শেষ হলো, তার পরদিন ফুল নিয়ে আসলে আমি জানকীকে বললাম, জানকী, তোমার দুয়ানার ফুল দেওয়া হয়ে গেছে তো, আজ থেকে নতুন হিসাব, বলে তাকে পুনরায় একটা দোয়ানি দিলাম। দোয়ানিটি আমাকে প্রত্যার্পণ করে জানকী বলল, আর তাকে পয়সা দিতে হবে না, আজ থেকে সে বিনামূল্যে ফুল দিয়ে যাবে। আমি বললাম, আরে তা কি হয় নাকি? কিন্তু তাই হলো। সে বলল, ফুল বিক্রি করা তার ব্যবসা নাই, ফুল এবং পাতা বিনামূল্যে সে পাহাড়ের গা থেকে নিয়ে আসে, অতএব পয়সা না নিলে তার কোনো ক্ষতি হবে না। ফুলের পরিবর্তে বাবুজির অনুগ্রহ তার পক্ষে যথেষ্ট। বিড়াবিড়ি করে দেখলাম ফুলের মূল্য প্রদান করলে জানকীকে ক্ষুণ্ণ করা হবে, বিড়াবিড়ি করলেও তাকে রাজি করতে পারা যাবে না। অগত্যা বিনামূল্যেই ফুল লাভ করতে লাগলাম। দিনের পর দিন শেষ হয়ে 3 মাস কেটে গেল। এর মধ্যে জানকী একদিনও আমাকে ফুল দিতে ভোলেনি। যেদিন সকালে ঝড় বৃষ্টির জন্য আসতে পারিনি, সেদিন বিকেলে এসে দিয়ে গিয়েছে। শুধু তাই নয়, এই 3 মাসের মধ্যে সে আমার সঙ্গে এত অধিক ঘনিষ্ঠ হয়ে গেছে, যার মাত্রা আমার মনে হয় ক্রমশ সঙ্গতির সীমা অতিক্রম করেছে। সে শুধু ফুল দিতে আসে না, সে আমার জন্য আসে। ফুল তার উপলক্ষ, আমি তার লক্ষ্য। কি আশ্চর্য, কি আশ্চর্য! এই দুরন্ত পাহাড়ি বালিকার হৃদয়েও সেই প্রেম স্থানাধিকার করে বসে আছে। এ শুধু হেসে খেলে নেচে বেড়ায়, ক্ষান্ত হয় না, এবার ভালোবাসে। উদার সময় আহার এবং নিদ্রার সময় নিদ্রা লাভ করে এর বাসনা সমাপ্তি লাভ করে না, তার সীমা লঙ্ঘন করে চলে। কিন্তু আমি তো এই পর্বত বালিকাকে ভালোবাসিনি, একান্ত সহৃদয়তা ভিন্ন। আমি তো আর কিছুই ওকে দান করিনি। আমার কাছ থেকে এমন কি পদার্থ সে লাভ করেছে যার বিনিময়ে তার হৃদয় নিয়ে আমার সম্মুখে উপস্থিত হয়? আমি স্পষ্ট বুঝতে পারতাম সে ফুল নিয়ে আমার উপাসনা করতে আসতো। এই হৃদয়ের খেলা দেখে আমি মনে মনে কৌতুক অনুভব করতাম। কেমন ধীরে ধীরে অথচ অনন্য গতি ভরে এই উদ্দাম চঞ্চল হৃদয়খানি আমার কাছে এসে ধরা দিল। কিসের প্রভাবে, কিসের আকর্ষণে? আমার মধ্যে এমন কি শক্তি আমার অগোচরে বিরাজ করছে, যার অদৃশ্য প্রভাব থেকে ওই বালিকা কোনো ক্রমে পরিত্রাণ লাভ করল না? সময় সময় আত্মমহিমায় কেমন একটা প্রচ্ছন্ন আনন্দের অস্তিত্ব অনুভব করতাম। কিন্তু তা হোক, একে রোধ করতে হবে, একে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। এই অপরিণত বুদ্ধি বালিকা যে মিথ্যা মোহকে আশ্রয় করে দিন দিন নিজের বিপদের পথে নিজেই চলে যাচ্ছে, আমার কর্তব্য তাকে রক্ষা করা। এই হৃদয় সংঘাতের মধ্যে আমার পক্ষে বিশেষ আশঙ্কার কিছুই নেই, কিন্তু বেচারি জানকী একবারে অভিভূত হয়ে পড়বে যখন তাকে এই অপরিমাণদর্শিতার মূল্য দিতে হবে। আমার কাছ থেকে সহৃদয়তার অধিক যতটুকু সে আশা করবে, ততটুকুর জন্য তাকে ভবিষ্যতে আঘাত সহ্য করতেই হবে।
স্থির করলাম জানকীকে সাবধান করে দেব, কিন্তু কি তাকে বলবো, কেমন করে সাবধান করব? সে তো একদিনও প্রকাশ করেনি যে সে আমাকে ভালোবাসে। এইরূপ স্থানে কেমন করে বলি আমাকে ভালোবেসো না, ভুল করো না? বিশেষত সে যখন আমার সম্মুখে আমার কাছে উপস্থিত হয়ে অবাধে গল্প করতে থাকে, এখন নির্বিবাদে তার গল্প শোনা ভিন্ন উপায়ন্তর থাকে না, তখন তাকে গম্ভীরভাবে উপদেশ দিতে যাওয়া একবারে নিতান্ত খাপছাড়া হয়ে পড়ে। কিন্তু ক্রমশ এমন দাঁড়ালো যে কোনো প্রতিকার না করলেই নয়। দু একজন বন্ধু বান্ধব জানকীর বিষয়ে লক্ষ্য করতে ভুলল না, তারা আমাকে পরিহাস করতেও ছাড়ল না। ভৃত্য পাচক যেন জানকীকে নিয়ে তাদের মধ্যে কিছু বলা বলি করে। আমার সন্দেহ হয় তারা আমার বিষয়ে আলোচনা করে। সব থেকে বেশি গুরুতর কথা, আমি একজন বিবাহিত ব্যক্তি। জানকীকে এই বিষয়ে প্রশ্রয় দেওয়া আমার পক্ষে কোনো রকমে উচিত নয়। অবশ্য এই কথা বললে জানকীর মনে নিশ্চয়ই কষ্ট দেওয়া হবে, কিন্তু উপায় নেই। প্রয়োজন স্থলে আঘাত না করাই অন্যায়, কষ্ট না দেওয়াই নিষ্ঠুরতা। স্থির করলাম জানকীকে স্পষ্ট কিছু না বলে তার সঙ্গে ঘনিষ্ঠতা বন্ধ করব। ফুলের মূল্য গ্রহণ না করলে তার কাছ থেকে ফুল নেব না। বিনামূল্যে ফুল নেওয়ার সুযোগে তার সঙ্গে যে হৃদ্যতার সৃষ্টি হয়েছে, পয়সা দিয়ে ফুল নিলে তা সহজেই অপসৃত হবে। সেদিন সকালে এক পশলা শ্রাবণের বর্ষণ হয়ে কেলু গাছগুলো সজীব হয়ে উঠেছিল এবং ছিন্ন মেঘের অবকাশ দিয়ে সূর্যের কিরণ আকাশ আর পর্বতকে পরিপ্লুত করে ফেলেছিল। ফুল নিয়ে জানকী এসে উপস্থিত হলো এবং তার পিছনে একজন পাহাড়ি যুবক পিঠে মস্ত বড় বোচকা নিয়ে আমাকে অভিবাদন করে দাঁড়ালো। আমি লক্ষ্য করে দেখলাম আজকের ফুলের তোড়া সকল দিনের থেকে বড়, পুষ্পলতায় গ্রথিত। নিমেষের মধ্যে আমার মনকে প্রস্তুত করে নিলাম এবং কর্তব্য জ্ঞানকে সচেষ্ট করে তুললাম। বললাম, জানকী, ফুলের দাম না যদি নাও তাহলে কিন্তু ফুল নেব না। জানকীর প্রফুল্ল মুখ সহসা ম্লান হয়ে গেল। কেন বাবুজি? আমি বললাম, না, তা বলতে পারবো না, কিন্তু দাম তোমাকে নিতেই হবে। একটু দুঃখিত স্বরে জানকী বলল, বাবুজি, আমি যদি কোনো অপরাধ করে থাকি আমাকে ক্ষমা করবেন। আপনাকে আর বিনামূল্যে ফুল নিতে হবে না। আপনাকে আমি আজ শেষ ফুল দিতে এসেছি। কৌতূহল সহকারে বললাম, কেন? জানকী বলল, আমি আজ বিদেশ যাচ্ছি। এখান থেকে এক বেলার পথ। এ আমার স্বামী। জানকীর মুখ রক্তিম হয়ে উঠল। আমি বললাম, জানকী, তোমার বিয়ে হয়েছে একদিনও বলনি কেন? কতদিন বিয়ে হয়েছে? জানকী বলল, 5 বছর। দেখলাম বর্ষার অনুজ্জ্বল সূর্যকিরণের মধ্যে জানকীর মুখখানা অম্লান পবিত্রতায় নির্মল হয়ে উঠেছে। স্বামীর প্রতি স্নেহপূর্ণ দৃষ্টিপাত করে জানকী নীরবে ইঙ্গিত করল। সেই ইঙ্গিতে পাহাড়ি যুবকটি তাড়াতাড়ি আমার সামনে এসে পুনরায় আমাকে অভিবাদন করলো, করজোরে বলল, বাবুজি, যদি অনুগ্রহ হয় একবার আমাদের গ্রামে বেড়াতে যাবেন। পথ ভালো, আমি নিজে এসে নিয়ে যাব। আমি বললাম, ছুটি পেলে আমি তোমাকে তোমার শ্বশুরের কাছে সংবাদ দেব। জানকী এবং তার স্বামী সকৃতজ্ঞ নেত্রে আমার দিকে দৃষ্টিপাত করল। বিদায়কালে জানকী বলল, বাবুজি, আপনার দয়া ভালোবাসার কথা চিরকাল মনে থাকবে। আপনি আমাকে যে দোয়ানিতি দিয়েছিলেন সেটি আমি আপনার নিদর্শন স্বরূপ রেখে দিয়েছি, খরচ করিনি। বলে একটি ক্ষুদ্র কৌটা থেকে দোয়ানিটি বার করে আমাকে দেখালো। জানকী আর তার স্বামী খড়ের পথ দিয়ে নেমে গেল। যতক্ষণ তাদের দেখা গেল আমি তাদের দেখতে লাগলাম। তখনও আকাশ আরো মেঘমুক্ত হয়ে গিয়েছিল, চতুর্দিকে রৌদ্রপাত হয়ে আরো উজ্জ্বল হয়ে উঠেছিল। জানকীর সরল স্নেহপূর্ণ আচরণকে বিকৃত রূপ দিয়ে তাকে শোধন করবার সাধু সংকল্পে
আত্মপ্রসাদে কিছু পূর্বে নিজের পিঠ নিজে ঠুকছিলাম। সেই শূন্য গর্ভ অহমিকা থেকে সহসা অপ্রত্যাশিতভাবে মুক্তি লাভ করে মন প্রসন্ন হয়ে উঠল। কিন্তু যখন মনে হলো কাল থেকে বাবুজি ফুল বলিয়া বলে একটা সরল অন্তঃকরণ আমার আমার কাছে এসে দাঁড়াবে না, তখন একটা সূক্ষ্ম বেদনায় মনটা 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 পীড়িত হতে লাগলো। সেই দিন অফিসে গিয়ে বললাম, সাহেব, আমাকে আমাকে 10 দিনের ছুটি দাও, স্ত্রীকে আনতে হবে। সাহেব বললেন, ওকে, তথাস্তু। সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। নমস্কার।